আজ মধ্যরাতের পর বদলে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মানচিত্র। আনুষ্ঠানিকভাবে বিনিময় হবে ছিটমহল। উৎসবের আমেজে চলছে নানা আয়োজন। যদিও ছিটমহলের জন্ম হয়েছে, বাংলাদেশের পতাকা হাতে নিয়েছি, বাংলাদেশকে আমরা ভালোবাসি। এখন বাংলাদেশ হয়ে গেল, এখন তো স্কুল হবে, কলেজ হবে, রাস্তাঘাট হবে, সবকিছু হবে। এখন আমার আনন্দ না হবে তার কি হবে? নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া আর কোনো প্রতিষ্ঠান নাই। কাজে সেই ক্ষেত্রে আপনি তাদের স্বাস্থ্য সেবা বলেন, শিক্ষা সেবা বলেন, যোগাযোগ সেবা বলেন, এগুলো সবই ব্যবস্থা করতে হবে। এই জমিগুলো কার কতটুকু আছে এই বিষয়টুকু ফয়সালা করার দায়িত্ব জেলা প্রশাসকের, তাতে করে দালালদের উৎপাত থেকে মানুষ হয়তো রক্ষা পাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি এজি মাহমুদ এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে বিধ্বস্ত বহু কাঁচা ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। বৃষ্টিপাত অব্যাহত, সংকেত নামিয়ে আনা হলো ৩ নম্বরে। বান্দরবনের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। রাজধানীর উত্তরায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। মামলা হয়নি এখনো। রাজধানীতে বেড়েছে মশার উৎপাত, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নিয়ন্ত্রণের নানা উদ্যোগের কথা জানালো সিটি কর্পোরেশন। সংস্কার না হয় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগরের অনেক সড়ক। সরকারের কাছে ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়ার সিদ্ধান্ত। এবং বৃষ্টির কারণে মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। আজ মধ্যরাতেই অবসান হচ্ছে বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ছিটমহলের বাসিন্দাদের রাষ্ট্রহীনতার যন্ত্রণা। রাত ১২টা ১ মিনিটের সেই মাহেন্দ্র ক্ষণের অপেক্ষায় তাদের চোখে মুখে ফুটে উঠেছে স্বাধীনতার উচ্ছলতা। ঐতিহাসিক সেই ক্ষণটিকে স্মরণীয় করতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। সব আয়োজন সম্পন্ন করে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা ফিরে পাচ্ছেন স্বাধীন ভূখণ্ডের প্রকৃত নাগরিকত্বের স্বাদ। কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকার দাসিয়ারছড়া থেকে আরো জানাচ্ছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। ১৯৪৭ সালে ব্রিটিশ আইনজীবী র্যাডক্লিফ তার কলমের খোঁচায় ভারত এবং তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মধ্যে যে মানচিত্র এঁকেছিলেন, সেই মানচিত্রের ভেতরে তৈরি হয় কিছু মানবিক দুর্দশা। ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশি কিংবা বাংলাদেশের ভূখণ্ডে থাকা ভারতীয় নাগরিকরা ছিলেন একরকম দেশহীন পরিচয়ে। দীর্ঘ ৬৮ বছর তাদের জীবন কেটেছে দুর্বিষহ অবস্থায়। ছিটমহলের ভেতরে তৈরি হয়নি কোনো কার্যকর যোগাযোগ অবকাঠামো, নেই পাকা রাস্তা। মেঠোপথে সাইকেল, রিক্সা আর ভ্যানই একমাত্র অবলম্বন। বিদ্যুৎ সুবিধা না থাকায় অন্ধকার জীবনই যেন তাদের নিয়তি। বাংলাদেশটা তো অনেক সুন্দর, এর মধ্যে রাস্তাঘাট পাওয়া যায়, কিন্তু সিটির মধ্যে এই যে বর্ষাকালে চলাফেরা করে আমাদের ভীষণ সমস্যা হয়ে যায়। রাস্তাঘাট অনেক নোংরা হয়ে যায়, চলাফেরা করতে আমাদের ভীষণ সমস্যা হয়, স্কুল যেতে সমস্যা হয়। এখানকার মানুষদের জন্য নেই কার্যকর শিক্ষা সুবিধা। একই অবস্থা চিকিৎসার ক্ষেত্রেও, কারণ এখানে কোনো হাসপাতাল কিংবা ক্লিনিক নেই। ৫ থেকে ৬ কিলোমিটার হেঁটে যায় আমার লেখাপড়া করতে হয়। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এখানে চিকিৎসা নাই, বাংলাদেশের ঠিকে নাই। ঠিকানায় দিলে তো আমার চিকিৎসা কেউ দেয় না। অতএব আমরা বাংলাদেশের ঠিকানা দিয়া যে কোনো হাসপাতালে যা চিকিৎসা নেই। এত সব বঞ্চনার মধ্যে এখন জ্বলে উঠেছে আশার আলো। মুক্তির ক্ষণ উদযাপনে ছিটমহলবাসী শুরু করেছেন নানা আনুষ্ঠানিকতা। যদিও ছিটমহলের জন্ম হয়েছে, বাংলাদেশে আলো বাতাসে আমি সবকিছু বড় হয়েছি, সবার সামনে বাংলাদেশে লেখাপড়া করেছি। এখন বাংলাদেশ হয়ে গেল, এখন তো স্কুল হবে, কলেজ হবে, রাস্তাঘাট হবে, সবকিছু হবে। এখন আমার আনন্দ না হবে তার কি হবে? উৎসব উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সতর্ক অবস্থানে আছেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরে সম্পন্ন হবে ছিটমহল বিনিময়। আর এর মাধ্যমেই দীর্ঘ ৬৮ বছরের অপেক্ষার অবসান ঘটবে ছিটমহলবাসীর। কুড়িগ্রামের দাসিয়ারছড়া থেকে তাফসির বাবু, সময় সংবাদ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন সরকারের সামনে এখন চ্যালেঞ্জ এখানকার স্থানীয়দের যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা। একই সময়ে ভূমি জটিলতা কাটাতেও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। এহসান জুয়েলের প্রতিবেদন। ৫৫,০০০ মানুষ, রাষ্ট্রহীন পরিচয়হীন মানুষগুলোর ঠিকানা মিলছে। এবার মিলছে জাতীয়তা, পতাকা আর দেশের মাটি।
আশায় দিন বোনা শুরু 1974 সাল থেকে। বিরোধপূর্ণ 162 ছিটমহলের মধ্যে বাংলাদেশের 151টির আয়তন 17,161 একর। লালমনিরহাটে 59টি, পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি এবং নীলফামারীর 4টি ছিটমহলে বাস করছেন 39,543 জন। ভারতের পাওয়া 51টি ছিটমহলের আয়তন 7,110 একর। কুচবিহারের 47টি এবং জলপাইগুড়ির 4টি ছিটমহলে বাস করছেন 14,854 জন। জনগণনা শেষে ভারত থেকে কেউ ফিরে আসতে না চাইলেও বাংলাদেশ থেকে প্রায় 1,000 জন চলে যেতে সম্মত হয়েছেন। তবে এখনো ফিরেনি সুদিন। বিশেষজ্ঞরা বলছেন, সুবিধাবঞ্চিত এইসব মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কোন এনক্লেভের মধ্যে একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া আর কোনো প্রতিষ্ঠান নাই। কাজে সেই ক্ষেত্রে আপনি তাদের স্বাস্থ্য সেবা বলেন, শিক্ষা সেবা বলেন, যোগাযোগ সেবা বলেন, এগুলি সবই ব্যবস্থা করতে হবে। এত বছর পর একটি শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে একটা বিবাদমান বিষয়ের ফয়সালা হয়েছে, যখন মানুষের আস্থা বেড়েছে অনেক, এখন এই আস্থাটা ধরে রাখার দায়িত্ব সরকারের। আশঙ্কা রয়েছে ছিটমহলের ভূমি নিয়ে জটিলতার। স্থানীয় প্রশাসনকে তা গুরুত্ব দিয়ে নিরসনের তাগিদ বিশেষজ্ঞদের। এই জমিগুলো কার কতটুকু আছে এই বিষয়টুকু ফয়সালা করার দায়িত্ব জেলা প্রশাসকের, তাতে করে দালালদের উৎপাত থেকে এই মানুষ হয়তো রক্ষা পাবে। যে এইগুলো ভারতীয় এনক্লেভস আমাদের ভেতরে আছে, এর কাগজপত্রগুলো তো ভারতের কাছে আছে। কাজে সেগুলো ভারতের কাছ থেকে নিয়ে আসতে হবে। যারা এখন বাংলাদেশে হচ্ছেন তাদের জমি জমার কাগজপত্র তাদেরকে বুঝিয়ে দিতে হবে। 68 বছর পর সমস্যার সমাধান হওয়ায় আজ রাত 12টায় ছিটমহলের মুসলিম বাড়িগুলোতে 68টি মোমবাতি আর হিন্দু বাড়িতে জ্বলবে 68টি প্রদীপ। যে আলোয় সব অন্ধকার দূর হয়ে যাওয়ার প্রত্যাশা সেখানকার বাসিন্দাদের। আর এই আশাকে বাস্তবে রূপ দিতে হলে সবার আগে সরকারকে গুরুত্ব দিতে হবে নাগরিক অধিকার প্রতিষ্ঠায়। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহলে আছেন রিপোর্টার তাফসির বাবু, সরাসরি যাচ্ছি তার কাছে। তাফসির, কয়েক প্রজন্মের অপেক্ষার অবসান, ছিটমহলের বাসীদের আনন্দ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ছিটমহলবাসীদের মধ্যে। আসলে আজকে তো আনন্দের বন্যা বইবে, এটাই স্বাভাবিক। কারণ 68 বছর তারা অন্য দেশের ভূখণ্ডে ছিলেন, কিন্তু সেই দেশেরও নাগরিকত্ব পাননি, এবং যেই দেশের তারা মানুষ সেই দেশেরও নাগরিকত্ব পাননি। বলা যায় উভয় দেশই তাদেরকে অস্বীকার করেছে। তো আজকে 12টার পর থেকে তারা যেহেতু নাগরিকত্ব পাচ্ছেন, পরিচয় পাচ্ছেন, সেটার উৎসব আজকে কিন্তু শুরু হয়ে গেছে। জুমার নামাজের পরে এখানে যারা মুসলমান সম্প্রদায়ের আছেন, আমরা দেখছি যে স্থানীয় মসজিদের পাশে তারা তাদের বাচ্চা কিংবা মুরব্বী কিংবা তরুণ সকলে এসে এখানে সমবেত হয়েছেন। এবং যেটা হচ্ছে যে শুরুটা তারা করছেন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং এখানে মোনাজাত করছেন, প্রার্থনা করছেন যে তারা যে একটি নতুন দেশের মধ্যে আত্মপরিচয় পাচ্ছেন, এই পরিচয়ের জন্য তাদের সারা জীবন অক্ষুণ্ণ থাকে এবং তাদের যে চাওয়া পাওয়া সেগুলোর জন্য সমাপ্তি হয়, সেগুলোর জন্য তাদের পূরণ হয়। এই বিষয়গুলো নিয়ে তারা সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন যে তাদের ভাষায় 68 বছর পর সৃষ্টিকর্তা তাদের দিকে মুখ তুলে চেয়ে আছেন। তো আরেকটি বিষয় বলে রাখি যে উৎসবের জন্য আসলে সকল ধরনের মানুষই এখানে প্রস্তুত। আশেপাশে প্রচুর মানুষের সমাবেশ আমরা দেখতে পেয়েছি এবং এই ছিটমহলে ঢোকার পথে বিভিন্ন স্থানে মানুষজন সুন্দর সুন্দর গেট বানিয়েছেন এবং সেই গেটের ভিতর দিয়েই সাধারণ মানুষ আসছেন। পুরোপুরি একটা দৃষ্টিনন্দন ব্যাপার এবং মানুষজন আসলে অপেক্ষা করছেন যে কখন আজকে রাত 12টা 1 বাজবে এবং তাদের উৎসবের অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো তারা শুরু করবেন। তো একটু বলে রাখি যে বিকেলবেলা এখানে একটি বিজয় মঞ্চ নির্মাণ করা হয়েছে স্থানীয় একটি মাঠে। সেই বিজয় মঞ্চে তারা লাঠি খেলার আয়োজন করবেন। এছাড়া পার্শ্ববর্তী একটি নদীতে নৌকা বাইচের আয়োজন হবে। তো সেই নৌকা বাইচের মাধ্যমে এবং লাঠি খেলার মাধ্যমে তারা তাদের উৎসবগুলো বিকেলবেলা প্রকাশ করবেন। আর রাতের বেলা 12টা 1 বাজার সাথে সাথে এখানে আনুষ্ঠানিকভাবে মোমবাতি প্রজ্বলন করা হবে, এরপরে মশাল মিছিল হবে, সেগুলোর মাধ্যমে তারা উৎসবের পরিপূর্ণতা ঘটাবেন এবং পরের দিনও পতাকা উত্তোলন সহ আরো কিছু কর্মসূচি রয়েছে, সেগুলোও আমরা দেখব। তো একই সাথে বলে রাখি যে মুসলমানদের প্রার্থনা এখানে তো চলছে, এটা তো আমরা দেখলামই। জুমা নামাজের পরে তারা সমবেত হয়েছেন, প্রার্থনা করছেন। একই সাথে কিন্তু সকালে 11টার সময় এখানে প্রায় 150 হিন্দু পরিবার রয়েছেন, তারা ভারতে যাচ্ছেন না, বাংলাদেশেই থাকছেন। তো তারা কিন্তু তাদের যে এখানে মন্দির রয়েছে সেখানে প্রার্থনায় সমবেত হয়েছিলেন এবং তারাও তাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা করেছেন। তো মোটামুটি হিন্দু এবং মুসলমান উভয় ধর্মেরই প্রার্থনা পর্ব শেষ। এখন কিছু সার্বজনীন উৎসবের আমেজ শুরু হবে, উৎসবের পর্ব শুরু হবে, সেগুলোর জন্য আমরা অপেক্ষা করছি এবং সেই উৎসবের খবর আপনাদেরকে আমরা পৌঁছে দেব। সৌমিত্র। দর্শক, রিপোর্টার তাফসির বাবু কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহল থেকে জানাচ্ছিলেন ছিটমহলবাসীদের যে উৎসব আয়োজনের প্রস্তুতি সেসবের খবরাখবর। দেখছেন দুপুরের সময়।
গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন ক্রমশ দুর্বল হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করেছে। গতরাত 9টা থেকে চট্টগ্রাম হয়ে আজ সকাল 6টার দিকে সন্দ্বীপ উপকূল দিয়ে এই অতিক্রম শেষ করে। তবে ঘূর্ণিঝড় কোমেন স্থল নিম্নচাপ হয়ে নোয়াখালী উপকূল এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। কোমেন অতিক্রমের পর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেতের পরিবর্তে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মংলা ও পায়রা সমুদ্র বন্দরকেও 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় 2 নম্বর সতর্কতা সংকেত এবং অন্যান্য নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিকেল পর্যন্ত সাগরে যে কোনো নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় ট্রলার ও জাহাজগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এর আগে গতকাল সকাল থেকেই ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালীর কুয়াকাটা সহ সমুদ্র উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় ঝড়ো হাওয়া। কাজ চাপা পড়ে সেন্ট মার্টিন, নোয়াখালী, পটুয়াখালী ও ভোলায় মারা গেছেন 4 জন, বিধ্বস্ত হয় শতাধিক বাড়িঘর। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ঘূর্ণিঝড় কোমেন চট্টগ্রামের উপকূল অতিক্রম করায় স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। এদিকে কোমেনের প্রভাব কমে যাওয়ায় কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের ওপর থেকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে এখনও নগরীতে হালকা বৃষ্টিপাত হচ্ছে। তবে সকাল 8:30 থেকেই বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে আবারও শুরু হয়েছে জাহাজ চলাচল। একই সঙ্গে বন্দরের জেটিতে পণ্য ওঠানামা প্রক্রিয়াও চলছে। ভারী বৃষ্টি না থাকলে বহির্নোঙরেও পণ্য খালাসের কাজ চলবে বলে জানিয়েছে লাইটারের জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল। এর আগে গতকাল সকাল থেকেই বন্দরের জেটিতে নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে পণ্য ওঠানামা বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় কোমেন ক্রমেই দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে নোয়াখালী ও এর আশপাশের এলাকার স্থলভাগে অবস্থান করছে, যার ফলে সারা দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে ভারী বৃষ্টি হচ্ছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সমুদ্র বন্দরগুলোতে বিপদ সংকেত সরিয়ে 3 নম্বর সতর্কতা সংকেত দেখানো হলেও আজ সন্ধ্যা পর্যন্ত সমুদ্রগামী বিভিন্ন নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। সতর্ক সংকেতগুলি নামিয়ে তার পরিবর্তে স্থানীয় সতর্ক সংকেত 3 দেখাতে বলা হয়েছে এবং সমুদ্রে যাওয়া আজ বিকেল পর্যন্ত নিষেধ করা আছে। এর পরবর্তী পর্যায়ে তারা সাবধানে যেতে পারবে। আর আভ্যন্তরীণ নদীবন্দর যেগুলি আছে সেগুলোর উপকূলীয় নদীবন্দরগুলির জন্য 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলছে। এতে ছোট ছোট লঞ্চ চলতে পারবে না, বড়গুলি চলতে পারবে। আর এর বাকি অংশে 1 নম্বর সতর্ক সংকেত আছে, সেসব জায়গায় সব লঞ্চ চলতে পারবে। এখন যে নিম্নচাপটা ল্যান্ডে আছে তার প্রভাবে সারা দেশেই কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে, ঢাকাতেও বৃষ্টিপাত হবে। তবে আগামী কালকে সকালের পরে অনেক জায়গা ভালো হয়ে যাবে। এই মুহূর্তে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী কমল দে। সেখানকার সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সৌমিত্র। যে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব কেটে যাওয়ার পরে কিন্তু পর্যটন নগরী কক্সবাজার আবারও সরগরম হয়ে উঠেছে পর্যটকদের পদভারে। অর্থাৎ সকাল 6টা থেকে পর্যটকরা কিন্তু ভিড় করেছে কক্সবাজারের 6টি যে পর্যটন স্পট রয়েছে সেই 6টি পয়েন্টে। এর মধ্যে আমরা দেখেছি কলাতলি পয়েন্ট, লাবলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং এয়ারপোর্ট পয়েন্ট যে পয়েন্টগুলো রয়েছে, প্রতিটি পয়েন্টে কিন্তু শত শত পর্যটক। কিন্তু সকালের দিকে ট্যুরিস্ট পুলিশ এবং লাইফগার্ডের কর্মীরা চেষ্টা করেছিল পর্যটকদের রাস্তায় সৈকতে নামতে না দেওয়ার জন্য, কিন্তু সেই বাধা উপেক্ষা করে পর্যটকরা ভিড় করেছে সৈকতের মধ্যে এবং তারা গোসল করছে পানিতে নেমে। এক্ষেত্রে আপনি জানেন এখন কিন্তু ভাটার সময়, এই ভাটার সময় লাল পতাকা টাঙানো আছে, সে সাথে 3 নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এর মাঝেও কিন্তু শত শত পর্যটক তারা সৈকতে ভিড় করছে। আপনি যেটি গত 2 দিন সাগরে কিন্তু নামতে পারেনি কোনো পর্যটক, যেহেতু সাগর উত্তাল ছিল এবং 7 নম্বর বিপদ সংকেত বলবৎ ছিল। আর ঘূর্ণিঝড় কোমেন গত রাতে কেটে গেছে। এর ফলে কিন্তু এই শত শত পর্যটক, বিশেষ করে ঢাকা থেকে যেসব পর্যটক এই কক্সবাজারে ভিড় জমিয়েছিল, তারাই মূলত এই বাধা উপেক্ষা করে এই পানিতে নেমেছে। তাদের একটাই দাবি, তারা অনেক টাকা খরচ করে যে সৌন্দর্য মানে উপভোগের জন্য কক্সবাজার এসেছিল, তারা হয়তো হোটেলে বসে সেই সময়টা তারা নষ্ট করতে চায় না, যে কারণে তারা ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ডের বাধা উপেক্ষা করেও উত্তাল ঢেউর মাঝে তারা আবার পানিতে নেমেছে। এক্ষেত্রে বারবার লাইফগার্ড এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন পানির কোনো গভীরে না যায় এবং নিরাপদ দূরত্বে বজায় রেখে তারা যেন আনন্দ উপভোগ
উপভোগ করে, এবং এক্ষেত্রে পর্যটকরা বলছেন তারা এটা মেনে চলবেন। কিন্তু এর মাঝে আমরা দেখতে পেয়েছি এখনো কিন্তু লাল পতাকা লাগানো রয়েছে কক্সবাজারের পুরো সৈকত এলাকায়, এবং 3 নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। এছাড়া যেহেতু জোয়ারের কিছুক্ষণ আগে কিন্তু জোয়ার ছিল, এখন ভাটা পড়ে আসছে। এবার ভাটার কিন্তু এই ভাটাটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এক্ষেত্রে বারবার লাইফগার্ডের কর্মীরা বাঁশি বাজিয়ে এবং হুইসেল বাজিয়ে তাদেরকে ফেরত আনার চেষ্টা করছে। এক্ষেত্রে শুধু এই লাবণী পয়েন্ট বা সুগন্ধা পয়েন্ট নয়, কক্সবাজারের পর্যটন এলাকার যে 6টি পয়েন্ট, প্রতিটি পয়েন্টে কিন্তু একই অবস্থা। তবে একটি বিষয়, ইনানি কিংবা হিমছড়ির দিকে কিন্তু সাধারণ মানুষ এখন খুব কম যাচ্ছে, কারণ আপনি জানেন জোয়ারের পানি প্রবেশ করে কয়েকবার রাস্তা ভেঙে গিয়েছিল। আর এরই প্রেক্ষিতে ইনানি এবং যারা ইনানি কিংবা হিমচরি যায় তারা এখানে সেখানে যাচ্ছে না, তারা এখন ভিড় করেছে এই শহরের 6টি পয়েন্টে। তবে এখন পর্যন্ত যে গত 2 দিনের যে সাগর উত্তাল ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে, কিন্তু তার মাঝেও কিন্তু এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। এই কক্সবাজার সৈকত এলাকায় অনেকটা নিরাপদে এখন পর্যন্ত বিনোদন উপভোগ করছেন এখানকার পর্যটকরা। এখন পর্যন্ত এ ছিল কক্সবাজার সৈকত এলাকা থেকে সর্বশেষ। দর্শক, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব কাটিয়ে কক্সবাজার সৈকত আবারও সরগরম হয়ে উঠেছে পর্যটকদের উপস্থিতিতে। তবে আশঙ্কার কথা যে 3 নম্বর সতর্কতা সংকেত উপেক্ষা করে অনেকে সৈকতে নামছেন, সেই আশঙ্কার কথা এবং পর্যটন শিল্প সরগরম হয়ে ওঠার খবর জানাচ্ছেন রিপোর্টার কমল দে। জানাচ্ছিলেন কক্সবাজারে তলিয়ে থাকা এবং ব্রিজ ভেঙে যাওয়ায় সারা দেশের সঙ্গে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। সাঙ্গু নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার ওপর দিয়ে। গতকাল রাত থেকে কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে আর্মিপাড়া, মেম্বারপাড়া, ইসলামপুর সহ পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সকালে সুয়ালক এলাকায় একটি ব্রিজ দেবে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যবসা বাণিজ্য নেমে এসেছে স্থবিরতা। স্থানীয় 7টি আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছেন স্থানীয় মানুষ। এদিকে 1 মাসের মধ্যে 3 বার বন্যার কবলে পড়ায় শহরে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। দুপুরের সময় আরও থাকছে হাত পা বেঁধে কিশোর নাজিম উদ্দিনকে হত্যার ঘটনার মূল হোতা সহ 2 জন গ্রেফতার। হত্যার ঘটনা মোবাইলে ধারণ করে চাঁদাবাজির অভিযোগ। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকার প্রধানের নেতৃত্বেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সকালে শিল্পকলা মিলনায়তনে যুবলীগের আয়োজনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। গত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করে যে ভুল করেছে, এবারের নির্বাচনে আর সে ভুল করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামী নির্বাচন বর্তমান যে সংবিধান অনুযায়ী হবে এবং বর্তমান যে সরকারের অধীনেই নির্বাচন হবে। আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আমাদের যে বর্তমান সংবিধানে যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করা না গ্রহণ করার দুটারই আপনার চয়েস আমাদের সংবিধানে আছে। গতবার বেগম খালেদা জিয়া ভুল করেছেন নির্বাচনে না আসে, আশা করি আগামীতে তিনি সেই ভুল করবেন। আবারও ছিটমহল প্রসঙ্গ। লালমনিরহাট ও পঞ্চগড়ের ছিটমহলগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। দীর্ঘ 68 বছরের বঞ্চনার জীবন থেকে মুক্তির আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য শেষ মুহূর্তের অপেক্ষায় লালমনিরহাটের ছিটমহলের বাসিন্দারা। এ উপলক্ষে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে আজ মধ্যরাতে জেলার 59টি ছিটমহলে মোমবাতি প্রজ্বলন, কেক কাটা, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হবে। এছাড়া কাল সকালে ছিটমহলের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে একে অপরকে মিষ্টিমুখ করাবেন ছিটমহলবাসী। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে পঞ্চগড়ের গারাতি ছিটমহলে চলছে আনন্দ উৎসব। সকাল থেকেই পার্শ্ববর্তী ছিটমহল সহ বাংলাদেশি গ্রামবাসীরা মিলিত হয়েছেন সেই উৎসবে। নেচে গেয়ে নানা খেলাধুলায় মেতেছে সবাই। এছাড়া রাতে প্রতিটি বাড়িতে মোমবাতি, আগরবাতি জ্বালানোর পাশাপাশি আতশবাজি, গান বাজনা ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমরা দীর্ঘ 68 বছর ধরে খাসার পাখির মতো ছিটমহলবাসী বন্দী অবস্থায় ছিলাম। এখন আমরা বাংলাদেশি হয়ে গেলাম। এখন আমরা বাংলাদেশের নাগরিক হওয়াতে সরকারের কাছে আমরা অনেক কিছু আবেদন করতেছি। আমরা আজ থেকে বাংলাদেশি, আমরা বাংলাদেশ পেয়েছি বলে আমাদের এত গর্ব আর এত আনন্দিত। সন্ধ্যার সময় যে আজকে আমরা মোম জ্বালাবো, আগরবাতি জ্বালাবো, ভুট্টা ফোটাবো, মশাল জ্বালাবো, জ্বালিয়ে আজকে আমরা সারাটা রাত ছিটমহলকে আলোকিত করব।
এদিকে ভারতের কোচবিহারের মশালডাঙ্গা ছিটমহলে এ উপলক্ষে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তির অংশ হিসেবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে যাচ্ছে মশালডাঙ্গার 5,000 মানুষ। আমরা 68 সাল থেকে পরাধীন জীবন যাপন করছি। আমার বাবা এখানে জন্মেছেন, আমার জন্মও এখানে। এতদিন পর আমরা একটা দেশ পাচ্ছি, এতে আমরা ভীষণ খুশি। পরিচয় তো দূরের কথা, বাংলাদেশ কিংবা ভারত কোনো দেশই এতদিন তার ভূখণ্ডের মধ্যে বসবাসকারী এসব মানুষের কথা ভাবার প্রয়োজন মনে করেনি। এমনকি দুই দেশের মধ্যে যে স্থল সীমান্ত চুক্তি হলো, সেখানেও কেবল ভূখণ্ড বিনিময় বা জমি সংক্রান্ত বিরোধের উল্লেখ আছে। ছিটমহলে বসবাসকারী মানুষের বিষয়ে একটা শব্দও লেখা হয়নি। অবশেষে সরকারের দৃষ্টিভঙ্গি যে পরিবর্তন ঘটেছে, এটা ইতিবাচক। ঠান্ডা মাথায় হত্যার পর হাত পা বেঁধে কিশোর নাজিমকে বালু নদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনার মূল হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। কবুতর চোর সন্দেহে নাজিমকে প্রথম আটককারী ইউনুসকে গাজীপুরের কাশিমপুর থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যার ঘটনা ভিডিও করে তা পুলিশকে না জানানো এবং ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অপরাধে মফিজুল নামে আরেক যুবককে দক্ষিণ খান থেকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডি পুলিশ জানায়, হাত পা বেঁধে বালু নদীতে ডুবিয়ে দেওয়ার আগে মৃত্যু নিশ্চিত করতে খুনিরা কারওয়ান বাজারের পিকআপ ভ্যান শ্রমিক নাজিম উদ্দিন নাজিমের গায়ে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়, দু চোখে ঢেলে দেয় লবণ। এতে অংশ নেয় খিলক্ষেতের মাস্তুল গ্রামের 10-15 জন। 12 এপ্রিল রাত 3টার দিকে কবুতর চোর সন্দেহে নাজিমকে আটক করার পর মসজিদের মাইকে গরু চোর ধরা পড়ার মিথ্যা সংবাদ ছড়িয়ে এদের জড়ো করেন বাড়ির মালিক ইউনুস। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর থেকে ইউনুসকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। যাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি তাদের তো বক্তব্য এক ধরনেরই, যে এলাকাতে চুরি চামারি হয়, এতে মানুষ কিছুটা ক্ষিপ্ত, ফলে এলাকাতে হয়তো তারা একটা ভীতির সঞ্চার করতে চাইছে, এটা হলো তাদের বক্তব্য। কিন্তু প্রকৃতপক্ষে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে, তার জন্য দেশের প্রচলিত আইন আছে, তার প্রচলিত আইনে মৃত্যুদণ্ড হতে পারে, সেটা তো কোনো সমস্যা নেই। কিন্তু নিজের হাতে তো আইন তুলে নেওয়ার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। এই গোয়েন্দা কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, মোবাইলে হত্যাকাণ্ডের চিত্র ধারণকারী মফিজুলকে গ্রেপ্তার করা হয়েছে কোন অপরাধে? এই ঘটনার যে ভিডিও করছে মানে হলো সে এটা দেখছে, তার দায়িত্ব ছিল যদি তার শক্তি থাকে তাহলে ওই সময়েই বাধা দেওয়া, যদি শক্তি না থাকে তাহলে অ্যাটলিস্ট মৌখিকভাবে প্রতিবাদ করে পরবর্তীতে এটাকে মানুষকে বা পুলিশকে জানানো দরকার ছিল। পুলিশকে না হয় বুঝলাম যে সে ভয় পাইছে, পুলিশের কাছে আসতে ভয় পাইছে, সাধারণ মানুষকে জানাতে পারতো, তার কাছে একটা ভিডিও আছে, এটাও সে জানাতে পারতো। এই মামলা হওয়ার পরও সেই ভিডিওর কথা কিন্তু আমাদেরকে আসলে বা পুলিশকে বলেনি। তার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ আছে যে সে এই ভিডিওটা দেখে চাঁদাবাজি করার চেষ্টা করছে। এমনকি বাদী যার ছেলে মারা গেছেন ওনাকে বলছে যে তোমার ছেলে যে যারা মারছে তোমার ছেলেকে, এটার ভিডিও আছে আমার কাছে, আমি টাকা দিলে তোমাদেরকে সেই ভিডিওটা দিব। সিআইডি পুলিশ আরো জানিয়েছে, কিশোর নাজিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরো 5 জন এরই মধ্যে ধরা পড়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীতে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। গতকাল রাত 8:30টার দিকে মেয়েটি সুপার শপ প্রতিষ্ঠান স্বপ্ন থেকে কাজ শেষে ফেরার পথে গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করে তার পরিবার। মেয়েটি বাসায় যাওয়ার পথে একই প্রতিষ্ঠানের কর্মচারী আরিফ ও তার 2 সহযোগী তাকে ধরে নিয়ে আজমপুরের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে স্বজনেরা মেয়েটিকে রাতে প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়, পরে রাত 3টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। তবে এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। একটু কথা আছে, ওর সাথে আরো 2টা ছেলে ছিল, পরবর্তীতে ওদেরকে নিয়ে ওরে ধরলো, ধরিয়ে পরবর্তীতে ও বলতে আছে যে কি করতেছে, পরবর্তীতে ওরে উপরের দিকে নিয়ে গেছে, সাইডে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর ভিতরে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ঈদগাহ মসজিদের ইমামের কক্ষ থেকে খাদেমের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় ধানমন্ডি থানায় বাদী হয়ে রাত 12টায় একটি মামলা করেছেন ধানমন্ডির ঈদগাহ মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ মহিউদ্দিন। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অন্য 3 খাদেমকে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে। খাদেম দুলাল গাজীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা করছে ইমামের কক্ষে দানের টাকা থাকায় তা চুরি বা লুট করতে আসা দুর্বৃত্তরা দুলাল গাজীকে হত্যা করেছে। দুলাল গাজীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।
মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পরে অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতকের অবস্থার অবনতি হয়নি, তবে এখনও আশঙ্কামুক্ত নয় সে। এমনটি জানিয়েছে নতুন গঠিত আরও উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড। আর জন্ডিসের চিকিৎসার জন্য শিশুটিকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণে রাখায় এখনো মায়ের কাছে বাচ্চাকে দেয়া সম্ভব হয়নি বলেও জানিয়েছেন চিকিৎসকরা। জীবনী শক্তি নিয়ে একজন নবজাতকের বেড়ে উঠতে মায়ের দুধের বিকল্প নেই, আর তা যদি হয় মায়ের পেটে গুলিবিদ্ধ কোনো নবজাতক, তবে প্রয়োজনীয়তা বেড়ে যায় আরো। রিটার্ন বাচ্চা 34 উইকসে হয়েছে, লো বার্থ ওয়েট, ওর ইমিউনিটিটা অনেক কম, সবগুলো এখনো ফাংশন মানে নর্মাল ফাংশন স্টার্ট হয়নি। ব্রেস্ট মিল্ক ছাড়া অন্য কোনো আর্টিফিশিয়াল মিল্ক দিলে সেটা অসুবিধা হয় হজমে এবং ইয়েতে, বাচ্চা টলারেট করতে। প্রথমে এখন সিদ্ধান্ত হয়েছে যে আমরা 2 ml করে 3 ঘন্টা পর পর দিব। 4টা ফিড দেওয়ার পরে যদি দেখি যে ফিড টলারেট করে ফেলছে তাহলে আমরা আবার তখন ফিড বাড়িয়ে দিব। তার সন্তান নষ্ট হয়ে যায়, সে যদি তার জীবন চলে যায়। বৃহস্পতিবার রাতে মা নাজমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে যে ইচ্ছা পোষণ করেছিলেন তা এখনো সম্ভব হয়নি শিশুর শারীরিক অবস্থার জন্য। বাচ্চার বয়স যখন 3-4 দিন হয় তখন একটা রকম জন্ডিস হয়, যেটা আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলি। এটা নর্মালি হয় এবং 2-3 দিন বা 4-5 দিনের মধ্যে এটা সেরে যায়। ওরও জন্ডিস ফিজিওলজিক্যাল জন্ডিসই হয়েছে, কিন্তু লেভেলটা একটু বেশি বেড়েছে আর কি। ফটোথেরাপিটা আমাদের 205 নম্বর ওয়ার্ডে আমাদের সেই সিস্টেমটা নাই, সেটা একমাত্র ওখানে আইসিইউতেই আছে, এজন্যই আমরা বাচ্চাটাকে ওখানে নিয়ে গিয়েছি। এদিকে ঢাকা মেডিকেলের 9 সদস্যের বোর্ডের পর এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢামেক বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত নতুন বোর্ড নবজাতকের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন। বাচ্চাটা যাতে সুস্থতার দিকে যায় সে ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং তার ভিত্তিতেই আমরা চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। গত 23 জুলাই বৃহস্পতিবার মাগুরা দুয়ারপাড়ায় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ এই শিশুর অবস্থার এখনো কোনো অবনতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে কবে বাচ্চাকে মায়ের কাছে দেওয়া সম্ভব হবে সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বর্ষার সঙ্গে সঙ্গে রাজধানীতে ব্যাপক হারে বেড়েছে এডিস সহ বিভিন্ন প্রজাতির মশা। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। কয়েল, মশারি, ওষুধ স্প্রে ও ইলেকট্রিক ব্যাট কোনো কিছুতেই মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানান নগরবাসী। তাদের অভিযোগ, মশার উপদ্রব বাড়লেও ঢাকা সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চোখে পড়ছে না। এদিকে সিটি কর্পোরেশন বলছে শিগগিরই মশা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ফখরুল শাহিনের প্রতিবেদন। চলছে বর্ষা মৌসুম। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে জলাশয়, ডোবা, নর্দমা ও ড্রেনের পচা পানিতে জন্ম নিচ্ছে এডিস সহ বিভিন্ন প্রজাতির মশা। আর নতুন করে জন্ম নেওয়া মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীর মিরপুর, বাড্ডা, বনানী, মোহাম্মদপুর, হাজারীবাগ ও লালবাগ সহ বিভিন্ন এলাকার মানুষ। আইইসিডিআর এর হিসাব মতে এবছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত রাজধানীর হাসপাতালগুলোতে কোনো ডেঙ্গু রোগী ভর্তি না হলেও শুধুমাত্র জুন ও জুলাই মাসে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন 89 জন, যার মধ্যে জুন মাসে 15 জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 74 জনে। সিটি কর্পোরেশন বলছে রাজধানীর মশা নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ, স্প্রে সহ নানা ব্যবস্থা গ্রহণ করছেন তারা। মশক নিয়ন্ত্রণের জন্য রেগুলার যে কর্মকাণ্ড আছে এর বাইরে আমরা স্পেশাল ড্রাইভ দিচ্ছি। ডেঙ্গুর ধারাবাহিকতা আছে সেটা যেন কোনোভাবে এক্সিড না করে, যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেজন্য আমাদের ওষুধ অলরেডি কেনা হয়েছে। আমরা এটা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। তবে নগরবাসীর অভিযোগ, মশার উৎপাত বৃদ্ধি পেলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেউ এগিয়ে আসছে না তাদের পাশে। সন্ধ্যা হইতে সারা রাত পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত অত্যাধিক মশা লাগে। মশারি টানাইতে হয়, কয়েল ধরাইতে হয়, এছাড়া তো ঘুমানো যায় না। এখানে ময়লা আবর্জনা অনেক ডোবা নালা আছে, দেখা যায় যে কচুরি, পানা, ময়লা টয়লা ফালানো হয়, এগুলি থেকে মশা জন্ম নেয়। সিটি কর্পোরেশনের লোক এটার কোনো উদ্যোগ নিচ্ছে না। মেয়র ইলেকশন গেল, কমিশনার ইলেকশন গেল, ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানীতে মশক নিধন কর্মী রয়েছে 638 জন। উড়ন্ত মশা মারার জন্য ফগার মেশিন রয়েছে 500টি, আর এগুলো পরিচালনার জন্য রয়েছে 10টি আঞ্চলিক কার্যালয়। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে অনেক এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা। এদিকে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বৃষ্টিপাত কমে যাওয়ায় কক্সবাজার জেলার সদর, পেকুয়া, চকরিয়া ও রামু উপজেলার প্লাবিত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বন্যার পানি নেমে গেলেও এখনো ডুবে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। এতে শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পাওয়ার অভিযোগও রয়েছে অনেকের। বাড়িঘর ডুবে গেছে, মানুষরা অনেক কষ্ট পাইছে, সেই কষ্ট আর ভোলা যাবে না। টিউবওয়েল ডুবে গেছে, খাইবার কোনো ব্যবস্থা নেই, খাইবার ব্যবস্থা নাই। বাচ্চারা তো অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার পানির জন্য কিছু নিরাপদ কিছু নেই। খাইতে পারি না, দিন মজুরি কাজ করি, রিক্সা চালাই, খুব কষ্ট আর কি। এদিকে বন্যা দুর্গত এসব মানুষের জন্য আরো ত্রাণ সামগ্রী প্রয়োজন বলে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। যে ত্রাণ সামগ্রী আছে তাতে 11 ইউনিয়নের জন্য পর্যাপ্ত নয়। গৃহ নির্মাণের জন্য সামগ্রীও দরকার। এখানে প্রায় 21,000-এর মতো ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে। তবে প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা জানালেন চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ করা হচ্ছে। পর্যাপ্ত ত্রাণ আমরা সরবরাহ করেছি। এরপরে যে চাহিদাগুলো আসবে, চাহিদা পাওয়া মাত্রই আমাদের কাছে যে রিজার্ভ আছে, আমরা পর্যাপ্ত রিজার্ভ রয়েছে আমাদের কাছে, আমরা সেই অনুসারে আমরা এই ত্রাণগুলো সরবরাহ করব। জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার দেয়া তথ্য অনুযায়ী বন্যা কবলিত এলাকায় 170 মেট্রিক টন চাল ও নগদ 2,75,000 টাকা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। টানা বর্ষণের পাশাপাশি দীর্ঘদিন ধরে সংস্কার না হয় বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রধান সড়কগুলোতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। একই অবস্থা গলি ও উপগলি সড়কগুলোরও। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় দ্রুত এসব সড়ক মেরামতের জন্য সরকারের কাছে 100 কোটি টাকা বরাদ্দ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। নূরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী নগরীতে 850 কিলোমিটার কাঁচা পাকা সড়ক রয়েছে। এর মধ্যে পাকা সড়কের পরিমাণ 600 কিলোমিটার। কিন্তু দীর্ঘদিন ধরে এসব সড়ক সংস্কার করা হয়নি। এর সাথে যুক্ত হয়েছে টানা বর্ষণ এবং জলাবদ্ধতা। ফলে নগরীর কোনো সড়কই এখন আর যানবাহন চলাচলের উপযোগী নয়। বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ইপিজেড মোড় হয়ে আগ্রাবাদ, ইস্পাহানি মোড় থেকে জিএসি হয়ে বদ্ধহাট পর্যন্ত প্রধান সড়কটি বড় বড় খানাখন্দকে ভরে গেছে। এতে নগরবাসীকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। যাত্রীদের আসা যাওয়ার রাস্তা ভাঙার জন্য অনেক সমস্যা হইতেছে। রোগীদের এবং যারা অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, তাদের জন্য বেশি অসুবিধা। ভাঙাচোরা এসব রাস্তায় প্রায়শ ঘটছে দুর্ঘটনা। যানজটের অন্যতম কারণও চলাচলের অনুপযোগী এসব রাস্তা। ভাঙাচোরা রাস্তা এবং আমরা গাড়ি চালাতে অনেক নানান রকমের সমস্যা। ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে, অনেক সময় চাকা বাস্ট হয়ে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে। গর্তের কারণে আমার চাকা ভাঙি পড়ে গেছে। কোম্পানিরও ফোন দিয়েছি, কোম্পানি মানতে রাজি না। এদিকে সিটি কর্পোরেশনে এই শীর্ষ কর্মকর্তার দাবি, টানা বর্ষণে নগরীর 300 থেকে 350 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমিডিয়েট আমরা অ্যাকশনে যেতে হবে। সেরকম প্রায় 100-150 কিলোমিটার মতো ক্ষতি হয়েছে। আমাদের নিজস্ব অর্থায়নে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, ভিটামিন এবং অন্যান্য মাল সংগ্রহ করে রেখেছি। বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাস্তাগুলো স্থায়িত্ব থাকছে না। এক্ষেত্রে পানি সরে যাওয়ার সাথে সাথে মেরামতের ব্যবস্থা করা হলে খরচ অনেকটা কমবে। আমাদের ফ্লেক্সিবল পেমেন্টই থাকতে হবে এবং সেই জন্য রাস্তাঘাটের উপর অত্যাচারটা কমানো, পানি জমতে না দেওয়া। আমি যদি শুধু পটহোল যদি রিপেয়ার করি আর পানি যদি জমতে না দেই, তাহলে মেইনটেনেন্স খরচ আমার মনে হয় 20% আমরা নামিয়ে আনতে পারবো। গত 26 জুলাই মেয়র হিসাবে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর আজম নাসির জানিয়েছেন, বৃষ্টি কমে আসলে অ্যাসফল্ট প্লান্টের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের ব্যবস্থা করা হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত হওয়া মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া 159 বাংলাদেশিকে 5 আগস্ট দেশে ফিরিয়ে আনা হবে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের 7 নম্বর বিপদ সংকেত জারির কারণে গতকাল মংডুতে বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির মধ্যে পতাকা বৈঠকও বাতিল করা হয়। গত 21 মে প্রথম দফায় মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া 208 জন অভিবাসীর মধ্যে 150 জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ফেরত আনা হয়। এরপর 19 জুন দ্বিতীয় দফায় আনা হয় আরও 37 জনকে। এছাড়া গত 29 মে মিয়ানমারের নৌবাহিনী আরও 727 জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যে গত 23 জুলাই 155 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। এছাড়া বাংলাদেশে ফিরিয়ে আনা স্থগিত 159 জনকে 5 আগস্ট ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বিজিবি।
মিয়ানমারের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থিতা দাখিল করেছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। থানলি শহরের কাহমু নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেন তিনি। আগামী নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জিতবে বলে বিভিন্ন প্রাক নির্বাচনী জরিপে আভাস পাওয়া যাচ্ছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে মিয়ানমার সরকার ৬,৯৬৬ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে এই বন্দীদের মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২১০ জন বিদেশীও আছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এতে সেখানকার প্রায় ১৫০০ ঘরবাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। উদ্ধারকর্মীরা এরই মধ্যে বসতবাড়ি থেকে ৫০০ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন ৭০০ অগ্নি নির্বাপন কর্মী। তবে দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন তারা। ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডের ৯টি হেলিকপ্টার এই দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। সকাল থেকে টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ঘূর্ণিঝড় কোবেনের প্রভাবে টানা বৃষ্টির কারণে আজ একটি বলও মাঠে গড়ায়নি। এমনকি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেননি দু দলের ক্রিকেটাররা। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে ৮ উইকেটে ২৪৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। ঘূর্ণিঝড় কোবেনের প্রভাবে আজ সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে ঢাকায়। পুরোটা সময় ভারী বর্ষণ না হলেও ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে প্রায় পুরো স্টেডিয়াম ঢেকে রাখা হলেও আউটফিল্ডে জমে হালকা পানি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে বৃষ্টিপাত থাকবে পুরো দিন। তাই প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর লাঞ্চ বিরতির সময় মাঠ পরিদর্শন করে টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। এর আগে প্রথম দিনে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটে ২৪৬ রানে প্রথম দিনের খেলা শেষ করে টাইগাররা। ১৩ রানে অপরাজিত নাসির নতুন ব্যাটসম্যানের সাথে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। তরুণ পেসার মুস্তাফিজুর ও স্পিনার জুবায়ের লিখনের উইকেট হাতে রয়েছে টাইগারদের। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ মধ্যরাতের পর বদলে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মানচিত্র। নানা অনুষ্ঠানের আয়োজন, নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে বিধ্বস্ত বহু কাঁচা ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। বৃষ্টিপাত অব্যাহত, সংকেত নামিয়ে আনা হলো ৩ নম্বরে। বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। রাজধানীর উত্তরায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। সংস্কার না হওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগরের অনেক সড়ক। সরকারের কাছে ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়ার সিদ্ধান্ত। এবং বৃষ্টির কারণে মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।